প্রায় সন্ধ্যা কেটে গিয়ে রাত নেমেছে, আর তাতেই ময়না রান্নাঘরে উনুন জেলে কড়াইতে থাকা শাকের তরকারি গরম করছিল। এমন সময় হঠাৎ করে ঘরে তার মাতাল স্বামী চন্দন ঢুকে পড়ে রাতের খাবারের জন্য হাঁক ডাক করতে থাকে। ময়না চেঁচিয়ে বলে, সবজির ডালিতে কিছুই তো নেই। কবে থেকে বলছি জুয়া টুয়া একটু কম টাকা উড়িয়ে একটু সংসারে তুমি মন দাও। আরে মেয়েটা বড় হচ্ছে তো নাকি, ওর জন্য তো কিছু অন্তত ভাবো। দুদিন পর ওকে তো বড় স্কুলে ভর্তি করতে হবে, নিজের মতোই মূর্খ বানিয়ে রাখবে নাকি? কথাটা বলে ময়না থামতে না থামতেই আবারও ঘর থেকে গজগজ করে উঠল চন্দন। তারপর সে চেঁচিয়ে বলল, খেয়ে তো শালি, পরে দিমাগ দিকে ঝগড়া করিস। সারা বাড়ি ফিরেও কোনো শান্তি নেই। উনুন থেকে তরকারিটা গামলায় নামিয়ে নিয়ে হাঁড়ির কানার দিকে থাকা অবশিষ্ট নিজের জন্য তোলা ভাতটুকুকে থালায় নিয়ে তার পাশে লবণ দিয়ে ভাতের ওপর বাটি ভর্তি তরকারিটা ঢেলে দিয়ে তাকে রান্নাঘরে আসতে বলতেই টলতে টলতে রান্নাঘরে এসে বসল চন্দন। তারপর হাত বাড়িয়ে একবার ভাতের উপরে থাকা তরকারিটা খাবল দিয়ে তুলে নিয়ে সেই ভাতটা ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে ময়নাকে বলল, এটা আমার তরকারি আছে, শাকের জোরের তো কোনো স্বাদই নেই, এসব আমি খাই না। এই বলে রান্নাঘর থেকে চন্দন টলতে টলতে আবারও বেরিয়ে গিয়ে ঘরের মধ্যে চলে গেল। ময়না তার ফেলে রাখা থালার মধ্যে থাকা শাক ভাত মেখে দলা পাকিয়ে সেটা খেতে খেতে কাঁদতে কাঁদতে বলল, শাক ভাত খাবে না যখন, তখন সেটা তোমার এই জুয়া খেলে টাকা উড়াবার সময় মনে ছিল না? তোমার এই অবস্থা হলে আমার টুসিটার কি অবস্থা হবে তুমি বলো তো? ওর শরীরটা তো ভাঙছে, দেখতে পাচ্ছ না তুমি? সামনে আবার পিঠেও আছে, আশেপাশে সব বাড়িতে পিঠে ভাজা হবে। তখন কি উত্তর দেব মেয়েটাকে বলো? আমি খেতে দিনমজুরের কাজ করে যেটুকু পাই সেটুকু তো তুমি নিয়ে যাও তোমার নেশার জন্য। নেহাত মাথার উপর ছাদটুকু আছে, কোন দিন বা এটাও জুয়ায় তুমি বাজে লাগিয়ে আসবে, তারপর মেয়েকে নিয়ে পথে বসবো। কথাটা বলে আবারও একদলা ভাত মুখের মধ্যে তুলে সেটা গিলে খেতেই চন্দন রান্নাঘরে ঢুকে ময়নার চুলের মুঠি ধরে টানতে টানতে তার গালে চড় থাপ্পড় বসিয়ে তাকে নিয়ে এলো বাড়ির উঠোনের মধ্যে। তারপর তাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, বেশ করেছি আমি নেশা করি, জুয়া খেলি, আরও খেলবো, প্রয়োজনে সালা বাড়িটাও বেছে দেবো। রাতে একটু খাবো তাতেও কোনো শান্তি নেই। আর তোর ওই মেয়ে সবসময় খালি চাই চাই আর চাই, বাবা এটা দাও ওটা দাও সেটা দাও। দুটোকেই আজকে একসঙ্গে কুপিয়ে মারবো, তাহলেই আমার আর কোনো ঝামেলা থাকবে না। তোরা মা মেয়ে মিলে আমার জীবনটা পুরো শেষ করে দিলি, দুটোকেই আজ একসঙ্গে শেষ করবো, তাহলেই আমার পুরো ঝামেলা শেষ। এমন সময় হঠাৎ বাবার চেঁচামেচি শুনে চমকে উঠে ঘর থেকে বেরিয়ে এলো টুসি। তারপর সে তার বাবাকে থামতে বলে বলল, বাবা তুমি আবার মাকে মারছো, ছেড়ে দাও মাকে, মেরো না। বাবা মায়ের লাগছে তো, ছাড়ো বলছি, না হলে আমি এক্ষুনি সবাইকে ডাকবো। চন্দন ময়নার চুলের মুঠি ছেড়ে টুসির দিকে এগিয়ে গিয়ে দাঁত খেঁচিয়ে বলল, ওরে শালা, নিজের মতোই মেয়েটাকেও বানিয়েছিস তাই না? নয়তো এইটুকু মেয়ে এই কথা বলে যে সবাইকে ডাকবে। যা বোঝার আমি বুঝে গেছি, তোরা কেউ আমার হোস না, কেউ না। আজ তোদের দুটোকেই মেরে আমি শান্তি পাবো, জেলে যেতে হলে আমি তাই যাব, কিন্তু আজকে তোদের দুটোকে কুপিয়ে মেরে তারপর যাব। দাঁড়া, এক্ষুনি এই দুটোকে একসাথে শেষ করবো। এই বলে হঠাৎ উঠোন থেকে টলতে টলতে বাড়িময় কি যেন একটা খুঁজতে লাগলো চন্দন। আর তা দেখে যেন ময়নার ভেতরটা ভয়ে কেঁপে উঠল। টুসিকে বুকে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে সে বলল, চল মা, আমাদের পালাতে হবে এখান থেকে, যে করেই হোক। তোর বাপের চোখ মুখের অবস্থা আজ ভালো লাগছে না, ও নির্ঘাত আজকে কোনো না কোনো একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। চল মা। টুসি তার কথা শুনে বলল, মা আমাদের পাড়ার কাউকে ডাকলে হতো না? আমি গিয়ে ডাকবো, যদি কেউ বাবাকে বোঝাতো। ডেকে কি হবে রে মা,
তোর বাবার যা মুখের ভাষা, আমাদের পাড়ার কি কাউকে গালমন্দ করতে ছাড়ে নাকি সে বল? আর তারা কি তোর বাপকে চেনে না, তার স্বভাব জানে না? বরং চল মা, এখন কোথাও একটা লুকাই গিয়ে তুই আমি। দিনের আলো ফুটলে না হয় কোথায় যাব তা নিয়ে ভাবা যাবে, কিন্তু কোথায় গিয়ে লুকাবো ভাবতে দে। এমন সময় টুসি হঠাৎ বলে উঠল, মা, ফুলিদের বাড়িতে গিয়ে লুকাবো? ওখানে তো কেউ থাকে না। ওখানে গিয়ে লুকালে বাবাও টের পাবে না। ওখানে? হ্যাঁ চল, কিন্তু ওদের বাড়িতে তো তালা দেওয়া, ঘরের পেছনে গিয়ে লুকোতে হবে। চল মা, আর দেরি করে লাভ নেই। তোর বাবা ঘরে ঢুকেছে, এই সুযোগেই পালাতে হবে আমাদের। এক্ষুনি চল। এই বলে ময়না টুসির হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে গেল তাদের বাড়ির সামনের দিকে অন্ধকার ছেয়ে থাকা বাড়িটার দিকে। তারপর সেই অন্ধকার বাড়িটার পেছন দিকে তারা জবুথবু হয়ে বসতেই টুসি কাঁদতে কাঁদতে বলল, মা, ফুলির মা থাকলে বাবাকে খুব বকতো বলো, তাই না? বাবা তো ফুলির মাকে খুব ভয় পেত। একবার তোমাকে যখন বাবা খুব মারধর করেছিল, ফুলির মাই তো থানায় গিয়ে খবর দিয়ে এসেছিল, তাই না মা, বলো? টুসির কথা শুনে মাথা নাড়ালো ময়না। সত্যি তাই রে, পূর্ণিমা বৌদি আজ বেঁচে থাকলে এমন কিছুই হতো না। তাকে সত্যি তোর বাবা ভীষণ ভয় পেত রে, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল রে মা। আসলে কপালকে তো আমরা কেউই ধরে বেঁধে রাখতে পারি না। তাই দেখ না, আজ আমাদেরও কপাল কোথায় নিয়ে এসেছে। দেখতে দেখতে 1 বছর তো হয়েই গেল। সে তো গেল পরের কথা, তাই বলে তোর নিজের বাবা এমন হিংস্র হয়ে উঠতে পারে বল? নিজের লোক এমন করতে পারে বল মা? আর কথা না, চুপ করে বসে থাক এখানে, না হলে তোর বাবা আবার টের পেয়ে এদিকে আসবে। আজকে সে একটা অঘটন ঘটাতে চাইছে, বুঝলি মা? তার চোখ মুখের ভঙ্গি আজ আমার ঠিক লাগছে না, বুঝলি? এমন সময় হঠাৎ তাদের বাড়ির ভেতর থেকে চন্দনের চিৎকার শুনতে পেল তারা দুজন। সে চিৎকার করে বারবার ময়না টুসির নাম ধরে ডাকছে, আর তার সঙ্গে ঘরের মধ্যে কি যেন একটা বারবার করে ফেলে দিচ্ছে। এবার টলতে টলতে ঘর থেকে একটা কোদাল হাতে নিয়ে উঠোনের মধ্যে এসে দাঁড়ালো চন্দন। তারপর চেঁচিয়ে বলল, কোথায় পালাবি তোরা? হ্যাঁ, আজ দুটোকে কুপিয়ে মার, সব কটাকে আজকে ঘর থেকে নামাবো। সালা রাতে এসে শান্তিতে দুটো ভাতও খেতে পারবো না নাকি আমি? হ্যাঁ হ্যাঁ, কিরে, পালিয়ে লাভ নেই। আর কোথায় বা আমার থেকে পালাবি তোরা? কিরে টুসি, তোর মা কোথায়? হ্যাঁ ময়না, এই ময়না, ভয় পেয়ে কোথায় লোকালি? হ্যাঁ, চেঁচাবি না, চেঁচাবি না আমার মুখের ওপর। সব বন্ধ হয়ে গেল এর মধ্যে। কিরে, তেজ ফুরিয়ে গেল নাকি? হ্যাঁ। ময়না তার কথার আর কোনো উত্তর না দিয়ে টুসিকে নিয়ে আতঙ্কিত চোখে শুধু তাকিয়ে থাকলো তার দিকে। হাতের মধ্যে কোদাল ধরে টলছে তার স্বামী চন্দন। কি করতে চায় সে? সে কি সত্যি তাহলে তাদের দুজনকে মারার জন্য ওই কোদাল হাতে তুলেছে? চন্দন আবারও একবার হেসে বলে উঠল, পালিয়েছিস তোরা? মা মেয়ে মিলে পালিয়েছিস, কিন্তু তোরা পালিয়ে যাবি কোথায়? হ্যাঁ, একবার তোদের নাগালের মধ্যে পাই, তারপর দেখাচ্ছিস সালা। কথাটা বলে উঠোন দিয়ে কোদালটা নিয়ে টলতে টলতে বাড়ির বাইরে এসে দাঁড়ালো সে। তারপর একবার চারিদিকে চোখ বোলালো, আর তখনই টুসি একবার কেসে উঠতেই ভয়ার্ত চোখে টুসির দিকে তাকিয়ে তার মুখ আটকে ধরল ময়না। তারপর ফিস ফিস করে বলল, মা চুপ কর, তোর বাবা না হলে এদিকেই আসবে। টুসির কাশির আওয়াজ শুনে ঢুলু ঢুলু চোখে সামনের অন্ধকার বাড়িটার দিকে তাকালো চন্দন। তারপর নিজের অমাজা দাঁতের পাটিতে আবারও একটা ধারালো হাসি হেসে বলল, ও, এই বাড়িতে লুকিয়েছিস তোরা দুটো মিলে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, কোথায় লুকিয়ে থাকবি? কথাগুলো বলতে বলতে
চন্দন সেই অন্ধকার বাড়ির দিকে এগিয়ে আসছে দেখে টুসিকে ময়না আবারও একবার ফিসফিস করে বলল, ওঠ মা, আমাদের এখান থেকে পালাতে হবে। আমাদের এই জায়গাটাও এখন নিরাপদ না আমাদের জন্য, বুঝলি? ময়না টুসিকে নিয়ে উঠে দাঁড়িয়ে দৌড়াতে লাগলো। এ দৃশ্য দেখে চন্দন এবারে নিজেই হাসতে হাসতে বলল, দাঁড়া দাঁড়া, আমি বরং কোদাল দিয়ে মাটির ওপরে কোপাতে কোপাতে যাই, ঠিক তোদের গায়ে কোপ সালা লাগবে। তারপর তো তোরা চিৎকার করবি, আর তখনই আমি টের পাবো সালা তোরা মরেছিস। আজ থেকে তো আমি শান্তি পাবো রে। এই বলে সেই অন্ধকারের মধ্যেই তার কোদাল দিয়ে সে মাটির উপর কোপ বসাতে লাগলো। আজ যেন এক বন্য পশু ভর করেছে তার উপর। সে চাইছে শুধুই হিংস্রতা, তাই চেনা মানুষও তার কাছে অচেনা হয়ে উঠেছে। তবে এই আসরিক প্রবৃত্তি অবশ্য তার নেশার ঘরে থাকা সুবাদেই ঘটেছে। কোদাল চালাতে চালাতে হঠাৎ নাকের মধ্যে একটা গন্ধ পেয়ে কোদালটা ফেলে দিয়ে চন্দন নাক দিয়ে গন্ধ শুঁকে বলল, একটা একটা কেমন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে না? মনে তো হচ্ছে কোনো কোনো খাবারের। হ্যাঁ, খুব ভুল না হলে এটা পিঠের। কিন্তু এত রাতে পিঠে বানাচ্ছে কে? এমন সময় হঠাৎ চন্দন তার ঢুলুঢুলু চোখে দেখল তার সামনে থাকা অন্ধকার একটা ঘরের ভেতর থেকে একটা উনুনের মতো আলো বেরিয়ে আসছে। বাঁশের বেড়া থাকায় তার বুঝতে অসুবিধা হচ্ছে না, আর তার সঙ্গেই নাকের মধ্যে সেই পিঠের গন্ধটাও যেন আরো তীব্র হতে লাগলো। চন্দন সেই আলোর দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে বলল, এই অন্ধকার বাড়িতে আবার পিঠে? এই বাড়িতে যারা থাকতো, মানে ওই পূর্ণিমা বৌদি, সে তো কবেই মারা গেছে, সাথে ওই বাচ্চাটা। তাহলে এখানে বসে আবার পিঠে কে ভাজছে? কথাটা বলে থামতেই একটা বাচ্চা মেয়ের কিতকিত খেলার শব্দ শুনতে পেল সে, আর তার সাথেই একটা চেনা কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। ও চন্দন কাকা, রান্নাঘরে যাও, মা তোমাকে ডাকছে তো পিঠে খাবার জন্য। মা কত রকমের পিঠে বানিয়েছে, বকুল পিঠে, পোয়া পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, আরো কত কিছু। যাও তাড়াতাড়ি। নেশার ঘোরেও গলার আওয়াজটা শুনে চমকে উঠল বেশ চন্দন। এ তো সেই এই বাড়ির মরা মেয়ে ফুলির গলা, কিন্তু সে আবার কি করে কথা বলতে পারে? সে তো মারা গেছে। চন্দন হতভম্ব হয়ে তাকে বলল, কিরে ফুলি, তুই বেঁচে আছিস? আমি তো শুনেছিলাম তুই মরেছিস, এমনকি তোর মাও তো মারা গেছে। তাহলে? ফুলি তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে গোল গোল করে ঘুরে যেতে লাগলো বারবার। তারপর আবারও বলে উঠল, তাড়াতাড়ি আমাদের রান্নাঘরে যাও চন্দন কাকা, না হলে কিন্তু আর একটাও পিঠে পাবে না তুমি। কি পিঠে? কি বলছিস কি তুই এসব? আমার কথা বিশ্বাস না হলে নিজেই গিয়ে দেখে নাও না। চন্দন ফুলির কথা শুনে ঢুলু ঢুলু চোখ দুটোকে খুলে একবার ঘুরে তাকালো সামনের দিকে। উনুনের আলোটার বেগ যেন আরো অনেকটাই বেড়ে গেছে বলে আচমকাই মনে হলো তার। আর সেই সঙ্গে সে শুনতে পেল তার চেনা আরো একটা নারী কণ্ঠস্বর। এ ডাক তার পূর্ণিমা বৌদির। তাকে সে ভোলেনি। সে তাকে বলল, ও চন্দন ঠাকুরপো, ফুলি যে তোমাকে আসতে বললো রান্নাঘরের এদিকে, তাড়াতাড়ি এসো বলছি। তারপর দুখানা পিঠে খেয়ে বলো আমায় কেমন হলো খেতে। চন্দন তার কথা শুনে নিঃশব্দে বিস্ময়ে উঠে গেল বারান্দার দিকে। তারপর রান্নাঘরের মধ্যে উঁকি মারতেই সে দেখল
সত্যি সেখানে উনুনের সামনে বসে সাদা শাড়ি পরে একজন মহিলা পিঠে ভাজছে। তবে নেশার ঘরে বুঁদ থাকায় এখনো তার মুখটা ঠিক বোধগম্য হচ্ছে না চন্দনের। পূর্ণিমা আবারও একবার চেঁচিয়ে বলল, এই ফুলি, তোর কাকাকে বাইরে থাকা ওই পিঠেটা এনে পেতে দে তো, সে একটু বসুক, তারপর না হয় পিঠের স্বাদটা সে চেখে দেখবে। ফুলি বাইরে থেকে এসে তার সামনে একটা পিঁড়ি পেতে দিয়ে তাকে বসতে বলতেই ধপ করে সেটার উপর চন্দন বসে সামনে তাকিয়ে বলল, তা বৌদি, তোমরা বেঁচে আছো? আমি তো শুনেছিলাম তুমি আর ফুলি নাকি মারা গেছো। পূর্ণিমা তার কথা শেষ হবার আগেই তাকে একটা থালার মধ্যে পিঠে সাজিয়ে দিয়ে বলল, সব বলবো, আগে এই পিঠেটা খাও তো ঠাকুরপো। চন্দন হাত বাড়িয়ে পূর্ণিমা বৌদির হাত থেকে থালাটা নিতেই পূর্ণিমা আবার তাকে বলল, নাও চন্দন ঠাকুরপো, এবার খেয়ে দেখো কেমন হয়েছে পিঠেগুলো। খাও, বসে আছো কেন, এগুলো নিয়ে খাও। ক্রমাগত পূর্ণিমার কণ্ঠস্বর কেমন যেন বদলে যেতে লাগলো একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বরে। তবে চন্দনের সে খেয়াল হলো না। সে থালার মধ্যে থেকে একটা পিঠে তুলে নিয়ে কামড় দিয়ে খেতে যেতেই বমি করে বাইরে উগড়ে দিল সেটা। তারপর বলল, এ তো পচে গেছে। থু থু ছি। এবারে উনুনের একটা আতপোড়া খড়ি নিয়ে নিজের মুখের সামনে ধরে পূর্ণিমা তাকে ফ্যাস ফ্যাসে গলায় বলল, কেন ঠাকুরপো, খুব খিদে পেয়েছিল না তোমার? খাও এবার, সব পিঠেগুলোই তোমাকে এবার খেতে হবে। খাও বলছি, খাও, তোমায় খেতেই হবে এই পিঠেগুলো। তোমার নাকি খুব খিদে পেয়েছিল, তুমি তো বাড়িতে এই নিয়ে ঝগড়াও করেছো, তাই না? চন্দন তার কথাগুলো শুনতে শুনতে তার ঢুলু ঢুলু চোখ খুলে আবারও একবার পূর্ণিমার দিকে তাকাতেই সে যা দেখল তা দেখে যেন তার নেশার ঘোরটা একেবারে কেটে গেল। উনুনের সেই আতপোড়া খড়ির মধ্যে জ্বলতে থাকা আগুনেও স্পষ্ট সে দেখতে পাচ্ছে তার পূর্ণিমা বৌদির মুখটা। তবে সেই মুখটা আগুনে ঝলসানো, কেবল দুটো জ্বলন্ত লালচে চোখে সে দেখতে পাচ্ছে। এমন সময় হঠাৎ করেই চন্দনের পেছন থেকে ফুলিরও কণ্ঠস্বর শুনতে পেল। সে ঘুরে তাকিয়ে দেখল ফুলির চোখ দুটো লালচে হয়ে রয়েছে, তবে তার বাকি শরীরটা বোঝা যাচ্ছে না। সেও তাকে বলল, কি হলো? খাও কাকা, আমার মা অত কষ্ট করে পিঠেগুলো বানিয়েছে, সেগুলো কি তুমি ফেলে দেবে? পূর্ণিমা বলল, খাও ঠাকুরপো, তুমি নাকি নিজের মেয়ের বউকে কোপাবে? এখনো বউ পেটানোর স্বভাবটা গেল না তোমার, তাই না? খাও বলছি, খাও। খিদে পেয়েছিল না তোমার, তাই যে নিজে না খেয়ে তার জন্য জমানো একটু ভাত তোমাকে দিয়ে দিয়েছিল, সেই ভাত তুমি ছুঁড়ে ফেলেছিলে। কিন্তু এখন তো আমি তা তোমাকে করতে দেব না, খেতেই হবে তোমাকে। এই পিঠেগুলো সব খেতেই হবে। এগুলো শেষ হলে আমি তোমাকে আরো পিঠে বানিয়ে দেব। আজ সারা রাত আমি তোমাকে পিঠে বানিয়ে খাওয়াবো আর তোমার খিদে মেটাবো। হঠাৎই চন্দনের হাত আপনা আপনি সে পিঠেগুলোর দিকে অগ্রসর হলো, আর তারই সঙ্গে সে যেন একেবারে জড় পদার্থের মতো স্থির হয়ে গেল সেই পিঁড়ির মধ্যে। বিন্দুমাত্র তার নড়বার কোনো সম্বিত নেই। সেই পিঠেগুলো সে খেতে চাইছে না, কিন্তু তবুও যেন তার হাত বারবার সেগুলোকে তার মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। খেতে খেতে হঠাৎই প্রচণ্ড জোরে চিৎকার করে উঠে রক্তবমি করতে লাগলো চন্দন। আর তারপরই কেমন যেন ছটফট করতে করতে
মাটিতে লুটিয়ে পড়ল। ধীরে ধীরে সেই ছটফটানি থেমে গেল, আর স্থির হতেই তার প্রাণবায়ু যেন বেরিয়ে গেল তার শরীরের ভেতর থেকে। আর এই দৃশ্য দেখে রান্নাঘরে দু প্রান্তে থাকা পূর্ণিমা আর ফুলির অবয়ব উল্লাসের সঙ্গে হাসতে হাসতে একসঙ্গে বলল, কারো পৌষ মাস তো কারোর সর্বনাশ। গল্পের ঠিকানায় আপনাদের স্বাগত। আজ শুনবেন দেবোত্তম দের রোমহর্ষক কাহিনী কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমাদের আজকের নিবেদনে আমরা পাশে পেয়েছি টিম পং ভুতুড়েকে। তাহলে শুনতে থাকুন কারো পৌষ মাস কারো সর্বনাশ। ঠান্ডার মধ্যে জবুথবু হয়ে কম্বল মুড়িয়ে বাড়ির উঠোনে বসে শুকনো কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে হাত পা সেঁকছিল সুশীল, আর গুনগুন করে একটা গান করছিল। আজ ঠান্ডাটা একটু বেশি পড়েছে, অবশ্য তা পড়বে নাই বা কেন। একে পৌষ মাস, তার মধ্যে রোজ দুপুরবেলার অনেক পরে আকাশে সূর্যের দেখা মেলে। রাতে আজ কাতলা মাছের ঝোলটা বেশ ভালোই রেঁধেছে তার স্ত্রী অনিতা। সে স্বাদ যেন তার মুখে এখনো লেগে আছে। বাড়ির সামনে দুদিকে কুয়াশার বিস্তীর্ণ ঘোলাটে চাদর, আর তার সঙ্গে দূরের মাঠের ধারে শিয়ালের ডাক। হঠাৎ বাড়ির ভেতর থেকে তার মায়ের ডাক শুনে একবার সে পেছন দিকে ঘুরে বলল, অনিমা, ও অনিমা, শুনছো? মা মনে হয় ডাকছে, একবার গিয়ে দেখে এসো তো, কিছু লাগবে নাকি? যাচ্ছি। একবার তার ঘর থেকে গিয়ে তার শাশুড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে সুশীলকে ডেকে তাড়াতাড়ি সেদিকে যেতে বলতেই আগুনের পাশ থেকে বেশ বিরক্ত হয়ে সুশীল বলল, দূর বাবা, শান্তিতে যে এই শীতের রাতে একটু আগুনের পাড়ে বসে শান্তিতে হাত পাগুলো সেঁকবো। আরে কি হলোটা কি? কথাটা বলতে বলতে উঠোন থেকে দরজার সামনে যেতেই তার স্ত্রী অনিমা ঘরের ভেতর থেকে তাকে বলল, আরে দেখো না, তোমার মা কি করছে? ঘরের টুলের উপর উঠে জানলা খুলে পাশের পুকুরের দিকে তাকিয়ে কে কে বলে ডাকছিল। আমি ঠিক সময় না দেখলে কি দুর্ঘটনাটা না ঘটতে পারতো বলো তো। এখন শীতের সময় একবার পড়ে গেলে চোট তো লাগতে পারে। আমি ওখান থেকে ওনাকে ধরে এনে বসিয়ে দিয়েছি বিছানায়। সুশীল তার মায়ের দিকে তাকিয়ে বলল, সে কি মা, তুমি আজকেও এমন একটা কাণ্ড করেছো? কিছু একটা ভালো মন্দ হয়ে গেলে এখন তো একের টাকা পয়সার সমস্যা, কে ছোটাছুটি করবে বলো তো? তোমার তো বয়স হয়েছে নাকি? সুশীল থামতেই তার মা তাকে বলল, না রে সুশীল, কালও ভুল দেখিনি, আর আজও না। কাল তো দেখেছিলাম কেউ আমাকে উঠোনে বসে ডাকছিল, আমি ওর মুখ দেখিনি রে বা। আর আর আজ তো জানলার বাইরে টোকা মারছিল, আমি তো কয়েকবার চেঁচালামও, কিন্তু কিন্তু কোনো উত্তর পেলাম না, জানিস সুশীল। ও তোমার চোখের ভুল হবে মা, নাও শুয়ে পড়ো, রাতও তো অনেক হলো। আর অমন একা একা উঠতে যেও না, বুঝলে? শেষে এই শীতে একটা না একটা কোনো বিপদ ঘটাবে। চলো, এই অনিমা চলো। অনিমা ঘর থেকে বেরিয়ে যেতেই সুশীল মায়ের ঘরের দরজা আটকে দিয়ে অনিমাকে ডেকে বলল, তুমি ঘরে যাও অনিমা, আমি বরং উঠোনের আগুনটা নিভিয়ে জল দিয়ে আসছি, কেমন? অনিমা ঘরে চলে গেল। এরপর সুশীল উঠোনে নেমে দেখল আগুনটা প্রায় নিভেই গেছে। আলাদা করে তার নেভানোর দরকার নেই, কেবল ধোঁয়া উঠছে সেখান থেকে। একটা হাই তুলে নিজের ঘরের দিকে সুশীল চলে যেতেই সেই নেভা আগুনের মধ্যের ধোঁয়ার স্তূপ থেকে খসখস শব্দ করতে করতে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা পোড়া মাথা, আর সেটা একভাবে তাকিয়ে থাকলো শুধু সুশীলের ঘরে যাবার দিকে। রাত তখন প্রায় গভীর। সুশীলের বৃদ্ধ মা নির্মলা ঘুমোচ্ছিল।
ঠিক এমন সময় নির্মলার দু কাঁধ ঠেলতে ঠেলতে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর তাকে বলল, ও ঠাকুমা, ওঠো না, আমাকে পিঠে বানিয়ে দাও না, আমি খাবো। তুমি তো বলেছিলে সেদিন আমাকে পিঠে বানিয়ে দেবে। কি হলো ঠাকুমা? নির্মলা গভীর ঘুমে থাকায় সেই অস্পষ্ট চেহারার কণ্ঠস্বরের কোনো কথাই সে শুনতে পেল না। তবে হঠাৎ সেই কণ্ঠস্বরটা থেমে যেতেই চোখ মেলে তাকালো নির্মলা, আর সাথে সাথেই তার মনে হলো কে যেন তাকে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। সে কোনো রকমে তার গায়ের উপরে থাকা লেপটা সরিয়ে দুদিকে তার হাত দুটো দিয়ে বিছানার দুটো কোণ শক্ত করে ধরে নিজেকে সামলে নিয়ে ভয়ার্ত গলায় কাঁপতে কাঁপতে তার ছেলে সুশীল আর তার ছেলের বউ অনিমাকে ডাকতে লাগলো। অনিমা, প্রথমে তার ডাক তারা কেউই খেয়াল করল না, কিন্তু প্রথমের দিকের ঘুমটা আলগা থাকায় অনিমার ঘুম ভেঙে গেল। সেই ডাক শুনতে পেয়ে সে সঙ্গে সঙ্গেই সুশীলকে ডেকে তুলে দিল। ঘুম ভাঙা চোখে সুশীল উঠে বসতেই অনিমা তাকে বলল, এই শুনলে তুমি? মা তো আবার ডাকলো। দুদিন ধরে এসব কি যে খ্যাপামো শুরু করেছেন রাত বিরেতে, কে জানে বাবা। চলো দেখি আবার কি হলো, চলো। হ্যাঁ অনিমা, চলো। এরপর দুজনেই মায়ের দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালাতেই দেখল নির্মলা একেবারে মশারি শুদ্ধ বিছানার কিনারা এসে ঝুলছে। তাকে কোনো রকমে অনিমা আর সুশীল মশারির ভেতরে গিয়ে বিছানার মধ্যিখানে বসে অনিমা বলল, মা আবার কি হলো বলুন তো আপনার? এমন ভাবে চিৎকার করছেন কেন রাত বিরেতে? আর মশারির কিনারে কিসের জন্য গিয়েছিলেন? জল তেষ্টা পেয়েছিল নাকি? নির্মলা কাঁপা কাঁপা গলায় বলল, না বৌমা, আমার জল তেষ্টা পায়নি। আর আমি মিথ্যেও বলছি না তোমাকে। কেউ সত্যিই আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, জানো, আমি টের পেয়েছি। অনিমা সুশীলের দিকে তাকাতেই সুশীল তাকে বলল, এসব কি উল্টোপাল্টা কথা বলছো মা? তোমাকে আবার কে ধাক্কা মেরে ফেলবে বলো তো? তুমি ভুল ভাবছো মা, শুয়ে পড়ো। এরপর সুশীল নির্মলাকে শুইয়ে দিল। তারপর সে আর অনিমা ঘরের আলো নিভিয়ে সেখান থেকে চলে যাবার সময় নির্মলা তাকে বলল, বিলাস কবে আসবে রে সুশীল? ও বৌমা, তোমার ভাই কিছু বলেছে? আমাকে তো বিকালে ফোনে বললো পৌষ সংক্রান্তির পরের দিন ভাই ওকে দিয়ে যাবে। পৌষ সংক্রান্তি কবে গো মা? ওই তো মা, পরশুদিন। ও, সে তো দেরিই আছে। কাল যাবে, তারপর পরশু। ওকে কালকে বাড়ি নিয়ে এলে হতো না? কেন মা? না বৌমা, আমার মনটা বড় কুগাইছে। বাড়ির ছেলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসাই ভালো। সুশীল আর অনিমা আর কোনো কথা বলল না। তারা নির্মলার ঘরের আলো নিভিয়ে দিয়ে আবারও নিজের ঘরের দিকে ফিরে যাচ্ছিল। কিন্তু এমন সময় হঠাৎ অনিমা একবার থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর তাকালো তাদের রান্নাঘরের দিকে, আর ঠিক তখনই তার গায়ের মধ্যে এসে লাগলো একটা দমকা কনকনে বাতাস। সেই বাতাসে কেঁপে উঠল অনিমা। আস্তে আস্তে সে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো, আর ঠিক তখনই তার নাকে ভেসে এলো একটা গন্ধ। সে বিড়বিড় করে বলল, না, গন্ধটা তো এখনো আছে, কিন্তু এখন কে গুড় গলাচ্ছে? গন্ধটা তো সুখে মনে হচ্ছে আমার রান্নাঘর থেকেই আসছে। গিয়ে দেখি তো একবার। এই বলে সামনের রান্নাঘরের বন্ধ দরজাটা খুলে অনিমা দেখল উনুনে আগুন জ্বলছে। তড়িঘড়ি রান্নাঘরের আলোটা জ্বালিয়ে উনুনের সামনে দাঁড়িয়ে বলল, আগুনকে জ্বালালো উনুনে? আমি তো আগুনটা নিভিয়ে গেছিলাম, তাহলে আবার কি করে আগুনটা জ্বলে উঠলো? অনিমা ঠায় দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ সেই দৃশ্যটা দেখতে। তারপর হঠাৎই ঘাড়ের মধ্যে পেছন থেকে একটা শীতল হাত এসে ঠেকতেই সে আতঙ্কে চমকে উঠল। পিছন ফিরে তাকাতেই অনিমা দেখল সুশীল তার দিকে
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। অনিমা কিছু বলবার আগেই সুশীল তাকে বলল, তোমার আবার কি হলো অনিমা? এত রাতে রান্নাঘরে এসে আবার দাঁড়ালে কেন? আমি ভাবলাম তুমি ঘরে ঢুকেছো, তারপর তোমাকে আসতে না দেখে বাইরে বেরিয়ে দেখলাম তুমি রান্নাঘরের ভেতরে আলো জ্বালিয়ে ওই নেভা উনুনটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছো। না গো, কোথায়? ওই তো উনুনের মধ্যে আগুনটা জ্বলছে। নেভা কোথায়? দেখো সামনে তাকিয়ে। কথাটা বলে অনিমা উনুনের দিকে একবার তাকাতে গিয়েই থমকে দাঁড়ালো। উনুনের আগুনটা সত্যি নিভে রয়েছে, ধোঁয়া উঠছে না, আর সাথে এটাও বোঝা যাচ্ছে না যে আদৌ সেখানে একটু আগে আগুন জ্বলছিল কিনা। সন্ধ্যার পর যখন রাতের খাবারগুলো রান্নাঘরে শেষবার অনিমা গরম করতে এসেছিল, তখন উনুনটা ঠিক যেমন ছিল এখন ঠিক তেমনই রয়েছে। এই দৃশ্য দেখে অনিমা বলল, তাহলে কি আমি ভুল দেখলাম? সত্যি কি উনুনটা নেভানো ছিল? হ্যাঁ হ্যাঁ, ভুলই দেখছো। চলো তো, এখন রাত তো অনেক হলো, এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে থেকে একবারে বরফের মতন জমে যাবে। অনিমা তার কথায় ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। তারপর রান্নাঘরের আলো নিভিয়ে রান্নাঘর থেকে বের হতে গিয়েও আবারও সেই উনুনে গুড় জাল দেওয়ার গন্ধটা তার নাকে পেয়ে পেছন ফিরে তাকালো, কিন্তু ঘরময় দৃশ্যমান অন্ধকার ছাড়া আর কিছুতেই তার দৃষ্টির নিক্ষেপ হলো না। ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরের দরজাটা আটকে দিয়ে অনিমা তার শোবার ঘরের দিকে এগিয়ে যেতেই হঠাৎই তার অলক্ষ্যে সেই উনুনের আগুনটা আবারও জ্বলে উঠল যেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিতে গিয়ে হঠাৎই থমকে যায় অনিমা। উঠোনের মাঝ বরাবর মাটি দিয়ে খোঁড়া কতকগুলো দাগ দেখে। মেয়েরা ছোটবেলায় যেমন কিতকিত খেলে ঠিক সেরকম, কিন্তু তাদের উঠোনে এমন দাগ কাটল কি? দাগগুলোকে নিজের পা দিয়ে মুছতে গিয়েই হঠাৎ চমকে উঠে অনিমা তার পা সরিয়ে নিল, আর তারপর চেঁচিয়ে উঠল, বাবা গো! তার মুছে ফেলা সেই উঠোনের দাগটা অপর প্রান্ত থেকে একটা উল্টানো কালচে পায়ের আঙুল আবার টানতে শুরু করে দিচ্ছে। অনিমা ভয়ার্ত চোখে ঝাড়ু ফেলে সেখান থেকে তার স্বামীকে ডাকতে গিয়েও যেতে পারল না। তার নাকে সেই গুড় জাল দেওয়ার গন্ধটা আবারও প্রবেশ করল। সে ভাবল, এসব কি হচ্ছে কে জানে। প্রথমে মা বলছিলেন কাউকে নাকি তিনি দেখেছেন তাকে ডাকতে, আবার কেউ নাকি তার ঘরের জানলায় টোকা দিচ্ছিল, তার সাথে আবার ওই গুড় জাল দেওয়ার গন্ধটা আমি পেলাম। তারপর ওই নেভা উনুনের আগুন। ওসব না হয় চোখের ভুল হতে পারে, কিন্তু এটা কি করে সম্ভব? ওই উল্টানো পা আর কিতকিত খেলার দাগগুলো, ওগুলো তো ভুল হতে পারে না। না না, আমাকে একবার রান্নাঘরে গিয়ে দেখতেই হবে। আবার ওই গুড়ের গন্ধটা নাকে এসে লাগছে। এই বলে আবার অনিমা ছুটে গেল রান্নাঘরের দিকে, কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হতেই সেই গন্ধটা যেন কর্পূরের মতো উবে গেল সেখান থেকে। বেলা খানিকটা বাড়লে সুশীল ঘুম থেকে উঠলে উনুনে চা বসালো অনিমা। তবে আজ যেন সে কেমন বেখেয়ালে সমস্ত কাজ করতে লাগলো। কি যে হচ্ছে এসব? এসব কি তার চোখের ভুল, নাকি সত্যি অনেক কিছুই ঘটে চলেছে তার চারিদিকে, যা তাদের চোখে পড়ছে না? সুশীলকে একবার চা দিতে গিয়ে সেসব কথা জানিয়েও ছিল অনিমা, তবে সুশীল সে কথা বিশ্বাস করেনি। দাগগুলো হয়তো কুকুরে করেছে, তাছাড়া ঠান্ডার থেকে বাঁচতে কুকুরেরা অনেক সময় এমন গর্ত করে। হয়তো উঠোনে বারবার গর্ত খোঁড়ার চেষ্টা করছিল, কিন্তু শিশিরে ভেজা স্যাঁতস্যাঁতে মাটি দেখে হয়তো চলে যায়। তারপর চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আগামীকালের পিঠের জন্য কি কি সরঞ্জাম আনতে হবে সে কথা জিজ্ঞেস করলো অনিমার কাছে।
অনিমা তাকে সেসব বলে দিতেই সুশীল খানিকক্ষণ পর বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে সেই জিনিসগুলো কেনবার জন্য। দেখতে দেখতে দুপুর হয়ে এলো। কিছুক্ষণ আগে নির্মলাকে ঘরের বাইরে উঠোনের কাছে এনে বসেছিল অনিমা। গতকাল রাতের সবকিছুই অনিমাকে খুলে বলল নির্মলা। সব শুনে নির্মলা তাকে বলল, গভীর রাতে জানো বৌমা, আমার একবার ঘুম ভেঙেছিল একটা আওয়াজ পেয়ে উঠোনের দিক থেকে। আমি সেটাকে এড়িয়ে ঘুমোবার চেষ্টাও করলাম। হয়তো ভুল শুনছি, কিন্তু আওয়াজটার সঙ্গে যখন আরেকটা আওয়াজ শুনলাম। কিসের আওয়াজ শুনলেন মা? কিটকিট খেলার আওয়াজ বৌমা। ওই যেমনটা অল্প বয়সের মেয়েরা খেলার সময় খেলে। রাত অনেক হয়ে গিয়েছিল, ঠান্ডায় তাই আর তোমাদের ডাকিনি মা। ভোরের কিছুটা আগে ওই শব্দটা বন্ধ হয়, তার সাথে সাথে। হঠাৎ নির্মলা থেমে যেতেই অনিমা বলল, তারপর তারপর কি হলো মা? থেমে গেলেন কেন বলুন? নির্মলা একবার সোজা তাকিয়ে বলল, সেই শব্দটা থেমে যেতেই আরো একটা শব্দ শুনতে পেলাম। কেউ একটা খুব জোরে উঠোন দিয়ে দৌড়ে উঠতেই কেমন যেন সেই শব্দটা থেমে গেল। নির্মলার কথা শুনে যেন ঘাড়ের ওপর দিয়ে একটা শীতল হিমের স্রোত বয়ে গেল অনিমার। খানিকক্ষণ চুপ করে বসে থাকল। নির্মলা হঠাৎ তার দুই হাত জড়ো করে কপালে ঠেকিয়ে ভগবানকে একটা প্রণাম জানিয়ে বিড়বিড় করতে করতে অনিমাকে বলল, তাই তো তোমাকে বলছি বৌমা, বিলাসকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো। কাল তো পৌষ সংক্রান্তি, বাড়ির ছেলেটাকে বাড়িতেই নিয়ে আসো বড়। জানো তো মা, কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এ মাস মোটে ভালো নয় মা, এই মাসকে মোটে শুভ বলে না। দেরি করো না মা, ঘরের ছেলেকে এসব দেখার পর আঁচলে বেঁধে রাখো মা। অনিমাও তার কথায় সম্মতি জানালো। সন্ধ্যের পর সেদিনই সে তার ভাইকে বলে বিলাসকে বাড়িতে নিয়ে এলো। দেখতে দেখতে রাত হয়ে এলো, কিন্তু আজ কিছুতেই অনিমার দু চোখে ঘুম এলো না। বারবার তার শাশুড়ির বলা কথাগুলো কানে ভাসতে লাগলো। বিলাস ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তাকে জড়িয়ে ধরে বারবার এক হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অনিমা, আর মনে মনে বিড়বিড় করে ঠাকুরকে ডাকতে ডাকতে বলছে, ভগবান, তুমি একটু দেখো, এসব কি শুরু হয়েছে বাড়িতে কে জানে। মায়ের কথাগুলো যদি ঠিক হয়, তাহলে তো সত্যি কিছু একটা বাড়িতে ঘোরাঘুরি করছে। খানিকক্ষণ বাদে নিদ্রাহীন অনিমার দু চোখেও ঘুম নেমে এলো যেন। ঘুমের মধ্যে স্বপ্নে সে দেখল তার রান্নাঘরে বসে উনুনের মধ্যে কেউ একটা কড়াইতে গুড় জাল দিচ্ছে একটা হাতা দিয়ে, আর তার সাথে গুনগুন করে একটা গানও গাইছে। এরপর সেই কড়াইটাকে দুটো হাতে নামিয়ে নিল উনুন থেকে। তারপর সেই গরম গুড়কে একপাশে রেখে কেউ একটা বটির সামনে একটা নারকেল পা দিয়ে চেপে ধরে আর একটা নারকেল কোড়াতে লাগলো। গুড় গলা কড়াইটা থেকে ধোঁয়া উঠছে অনবরত। তার মধ্যেই মাঝে মাঝে হাতা দিয়ে নাড়াচাড়া করে কয়েকবার ফুঁও দিচ্ছে। গুনগুন গানের শব্দটা যেন আবারও বাড়তে লাগলো তার সাথে। চেহারাটা কিছুতেই স্পষ্ট হচ্ছে না, তবে গানের সুরটা ধরে বোঝা যাচ্ছে যে তার গলার আওয়াজটা মেয়েলি। এইবার সেই অস্পষ্ট চেহারার কণ্ঠস্বরী কোড়ানো নারকেলগুলোকে পাশে রাখা গুড়ের সাথে মিশিয়ে নিজের হাতে পিঠের পুর বানাতে বানাতে একবার উনুনের জ্বলন্ত আগুনের সামনে তার মুখটা এগিয়ে নিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যেই অনিমা দেখল একটা মহিলার পোড়া মুখ উনুনের আগুনের শিখার মধ্যে মাথা হেলিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে।
একটা তীব্র অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল অনিমার। তবে ঘুম থেকে উঠে সে আর নিজেকে বিছানায় দেখতে পেল না। দেখল সে শুয়ে আছে দোরগোড়ার সামনে। কাঁপতে কাঁপতে তড়িঘড়ি উঠে বসে অনিমা। আর ঠিক তখনই উঠোনের দিক থেকে একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ শুনতে পেল সে। অন্ধকারের মধ্যে সে যেন কিতকিত খেলছে গোটা উঠোনময়। অনিমা সেই আওয়াজটা শুনে তোতলাতে তোতলাতে চেঁচিয়ে বলল, কে উঠোনে? কথাটা বলতেই যেন কথাটা ফের ফিরে এলো তার কানের মধ্যেই। কিতকিত খেলার শব্দটাও থেমে গেল হুট করে। কৌতূহলী হয়ে একবার সামনে তাকালো অনিমা, আর তখনই তার কানের পাশে সেই কিতকিত শব্দটা শুনতে পেল সে। যে শব্দটা সে উঠোন থেকে পাচ্ছিল সেটা হঠাৎ তার কানের পাশ থেকে কি করে আসতে লাগলো। একবার মুখটা ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই দেখতে পেল দুটো লাল জবা ফুলের মতো চোখ তাকিয়ে রয়েছে তারই দিকে। সেই তীক্ষ্ণ লালচে চোখ দুটো দেখে দোরগোড়া থেকে পেছোতে পেছোতে ঘরের মধ্যে ঢুকে পড়ল অনিমা। তারপর দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর সেই লালচে চোখ দুটো একটা কালচে বাচ্চার সাদৃশ্য নিয়ে ঝড়ের গতিতে উঠোনের এদিক থেকে ওদিক ঘুরতে ঘুরতে কিতকিত শব্দ করতে লাগলো। আর ঘন ঘন একবার অনিমার ঘরের দিকে আর একবার নির্মলার ঘরের দিকে তাকাতে লাগলো। এরপর হঠাৎই সে থেমে যেতেই একটা ঘন কুয়াশার আস্তরণ এসে ঢেকে দিল পুরো উঠোনটাকে। দেখতে দেখতে দিনের আলো ফুটে এলো। তবে গতকাল রাতের কোনো কিছুই আর মনে থাকলো না অনিমার। আজ পৌষ সংক্রান্তি। বাড়িতে প্রায় সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়ল সে। বছরের এই একটা দিনে চাল গুঁড়ো করা থেকে শুরু করে বাকি সব রকমের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেটাই পরখ করতে লাগলো। বাজার থেকে তার স্বামী সুশীল নতুন গুঁড়ো এনে দিয়েছে গতকাল। বিলাসেরও স্কুলের পরীক্ষা শেষ হয়েছিল আগের মাসেই। সে নতুন ক্লাসে উঠবে, সেই জন্য এখন সে ছুটিতেই রয়েছে। তার মধ্যে বাড়ি ফিরে আসা পাড়ার বন্ধুদের সঙ্গে সে খেলায় ব্যস্ত হয়েছে সকাল থেকে। হঠাৎ মাঠে খেলতে খেলতে বিলাস দেখল জঙ্গলের পাশের পুকুর থেকে কেউ যেন একটা তাকে হাত নেড়ে ডাকছে। বিলাস সেদিকে এগিয়ে যেতেই দেখল সেটা তার জাটতুতো দিদি ফুলি। ফুলিকে দেখে বিলাস একগাল হাসি হেসে বলল, দিদি, তুই এসেছিস? এতদিন তুই কোথায় ছিলিস দিদি? আর জেঠি বা কোথায়? আমার সঙ্গে বাড়িতে চল, আজ তো পিঠে। মা কত পিঠে বানাবে, পুলি পিঠে, পাটিসাপটা, মালপোয়া, গোকুল পিঠে, দুধ পুলি, চিতই পিঠে, কত কিছু। চল, তুই আমার সাথে বাড়িতে চল। এই বলে সে ফুলির হাত ধরে নিয়ে সেখান থেকে উঠতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে সে পা পিছলে পুকুরে পড়ে গেল। দূর থেকে তারই একজন খেলার বন্ধু তাকে জলে পড়ে যেতে দেখে তড়িঘড়ি সবাইকে ডেকে সেদিকে এগিয়ে যায়। সাথেই তাদের সঙ্গে থাকা আশেপাশের কয়েকজন লোক সেদিকে এগিয়ে গিয়ে বিলাসকে কোনো রকমে পুকুরের সামনে থেকে তুলে নিয়ে আসে। শীতকালে পুকুরে জল কম থাকলেও ওই পুকুরের মধ্যেই একটা বিশাল গর্ত আছে। এর আগেও কতবার দুর্ঘটনা ঘটেছে। গতবারই একটা ছেলে মাছ ধরতে এসে কিভাবে জানি ওই পুকুরে পড়ে যায়, তারপর সেই গর্তের মধ্যে পা ঢুকে গিয়ে সেখানেই মারা যায়। বিলাসকে সেখানে উপস্থিত সকলেই বেশ গালমন্দ করতে লাগলো। তারপর সকলের মধ্যে থেকে একজন লোক বিলাসকে নিয়ে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে তার মা অনিমাকে হাঁকডাক করতেই অনিমা ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। তারপর সেই লোকটা অনিমাকে যাবতীয় ঘটনা বলল। সে কথা শুনে অনিমা বিলাসকে মারার জন্য হাত তুলতেই ঘরের পেছন থেকে সুশীল বেরিয়ে এসে তার হাতটা ধরে থামিয়ে দিয়ে বলল, অনিমা, আজ উৎসবের দিন, আজকেও ছেলেটাকে বকাবকি মারধর করছো? সে পুকুরে খালে আমরাও তো ছোটবেলায় কত নেমেছি, ছাড়ো তো ওকে। কথাটা বলে খানিকটা থেমে বিলাসের দিকে তাকিয়ে বলল, যাও বাবা, জামা কাপড় ছেড়ে নাও। শীত পড়েছে তো,
ঠান্ডা লেগে যাবে। আবার সামনে স্কুল খুললে তোমাকে যেতে হবে তো। বিলাস তাই করল। তবে মায়ের বকার মারের ভয়ে তার সঙ্গে যে তার দিদি ফুলির দেখা হয়েছিল সে কথা বলার সাহস পেল না। ফুলি দিদির প্রতি তার মনে খানিকটা অভিমানও হলো। কেন ফুলি দিদি তার সঙ্গে দেখা করেও পরে তার সঙ্গে আর কথা বলল না? কোথায় বা সে চলে গেল হুট করে? তাকে পুকুরে পড়ে যেতে দেখেও সে একবারও সাহায্য করার চেষ্টাও করল না। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। এমন সময় হঠাৎ ঠাকুমার ডাক শুনে বিলাস তার পোশাক পাল্টে তার ঠাকুমার ঘরের ভেতরে ঢুকতেই নির্মলা তাকে বলল, তা দাদু ভাই, তোমায় মা বকাবকি করছে কেন? তুমি কিছু দুষ্টুমি করেছো নাকি? না ঠাকুমা, আমি কোনো দুষ্টুমি করিনি, বরং আমাকে তো ভুলি দিদি ডাকছিল পুকুরের ধারে দাঁড়িয়ে। বিলাসের মুখে ফুলির কথা শুনে চমকে উঠল নির্মলা। তারপর বলল, কি বললি বিলাস? ফুলি দিদি? তাকে তুমি কোথায় দেখলে আবার? হ্যাঁ ঠাকুমা, ফুলি দিদিকেই তো দেখছিলাম। পিট্টু খেলার সময় আমাকে একটা ঝোপের পাশে ডাকছিল, কিন্তু ওখানে যে একটা পুকুর আছে তা তো আমি দেখিনি। ফুলি দিদিকে আমি জিজ্ঞেস করলাম সে কোথায় ছিল এতদিন, আর যেটিই বা কোথায়, কিন্তু ফুলি দিদি আমাকে কোনো উত্তর দিল না গো ঠাকুমা। পরে আমি যখন জলে পড়ে গেলাম আর যখন সবাই আমাকে ছুটে জল থেকে তুলতে আসছিল, তখনও ফুলি দিদিকে কোথাও দেখতে পেলাম না। বিলাসের কথা শুনে নির্মলা একবার অনিমাকে ডাকতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় তার কানের পাশে হঠাৎই একটা খলখলিয়ে হাসির শব্দ ভেসে এলো। বিলাসের হাত ধরে সে থমকে থমকে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই অনিমার ডাক শুনে দৌড়ে ঘর থেকে বিলাস বেরিয়ে গেল। তাই সেই কথা আর তাকে বলা গেল না। নির্মলা বিড়বিড় করে ঠাকুরকে ডাকছিল, কিন্তু হঠাৎই তার ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল আপনা আপনি। সেই হাসির শব্দটার সাথে ঘরের আলোটাও কেমন যেন দপদপ করতে শুরু করলো আচমকা। হাসির শব্দটা ঠিক কার কিছুতেই বুঝে উঠতে পারছে না নির্মলা। হঠাৎই একটা জোরালো দমকা বাতাস এসে নির্মলাকে এক ধাক্কায় বিছানায় শুইয়ে দিল। ভয়ার্ত কণ্ঠে সে সুনীল আর অনিমাকে ডাকতেই যাচ্ছিল। এমন সময় সে তার মাথার উপর একটা কালচে ছায়াকে ঝুঁকে থাকতে দেখল। সেই ছায়ামূর্তি তাকে বলল, ঠাকুমা, তুমি সব সময় বিলাস বিলাস করো, আমাকে তো ভুলেই গেছো। তোমাকে তো পরশুদিনও বললাম আমাকে পিঠে বানিয়ে দাও, তুমি দিলে না। কি হলো? আগের মতন গালমন্দও করো না আমাকে। কথাগুলো শুনে নির্মলা জমে বরফ হয়ে গেল। তার মুখ থেকে আর একটাও শব্দ বের হলো না। শুধু তার চোখ জোড়া একবার দরজার সামনে থেকে ঘুরে এসে সেই অবয়বের দিকে নিক্ষিপ্ত হয়ে রইল। তারপর অস্ফুট স্বরে বলল, কে? সেই অবয়ব তাকে বলল, আমি ফুলি গো ঠাকুমা, তোমার নাতনি। আর বাইরে মাও এসেছে। আমি মায়ের সাথে তো তোমাদের বাড়িতে এসেছি, আজ তো পিঠে, তার জন্য। দাঁড়াও, মাকে ডাকছি। ও মা, তুমি কোথায়? ঠাকুমার ঘরে এসো। ফুলির অবয়ব কয়েকবার তার মাকে ডাকতেই ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। তারপর বাইরে থেকে অন্ধকার একটা কালচে নারী অবয়ব নির্মলার সামনে এসে বসল। সেই ছায়ামূর্তি এরপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, ভয় পাচ্ছেন নাকি আমার এখনকার কুৎসিত চেহারাটা দেখে? অবশ্য তা তো পাওয়ারই কথা। মনে পড়ে আপনার বেঁচে থাকতে যখন আপনার ছেলেটা চলে গেল, আমাকে দিন রাত শুধু বলতেন, অপয়ামী মানুষ, স্বামী মরবার পরেও কি করে যে এত সাদা ধপধপে রূপের ছটা থাকে, কি করে? তারপর আরো কত কিছু বলতেন মা, আমাকে শুধু নয় ভুলিকেও। মনে করে দেখুন মা, মনে করে দেখুন। 1 বছর আগে সেই সমস্ত স্মৃতি নির্মলার খোলা দু চোখে
যেন ভেসে উঠতে লাগলো। নিজের বড় ছেলে অখিলের কারখানাতে কাজ করতে গিয়ে ছাদ ধসে মরে যাবার পর ছেলের বউ পূর্ণিমাকে সত্যি সে কম গালমন্ত করত না। ছোট ছেলেকে বিয়ে দেওয়ার কিছুদিন পর যখন তার স্বামী মারা গেল, তারপর থেকেই নির্মলা 6 মাস তার বড় ছেলের বাড়িতে আর বাকি 6 মাস তার ছোট ছেলের বাড়িতে খেত। কিন্তু ছেলে অখিল মারা যাবার পর পূর্ণিমা তার মেয়ে ফুলিকেও ডাইনি এবং আরো অনেক ভাষায় গালমন্দ করে নিজের ছোট ছেলের বাড়িতে পাকাপাকিভাবে ফিরে আসে পৌষ সংক্রান্তির আগে। পূর্ণিমা তার হাতে পায়ে ধরে বহুবার চেষ্টা করেছিল তাকে ফিরিয়ে নিয়ে যাবার, কিন্তু নির্মলা একচুলও তার সিদ্ধান্ত থেকে নড়ল না, ছোট ছেলের বাড়িতেই থেকে গেল। পরের দিন সকালে দাঁত মাজার সময় নিজের ঘরে সুশীলকে ডেকে নির্মলা বলেছিল, শোন সুশীল, অখিলের ভিটে মাটির কাগজ আমি তোর নামে লিখে দেব। তোর বাবা বেঁচে থাকতে তোদের 2 ভাইয়ের নামে জমি আলাদা করে দিতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দিইনি। তখন আমার নামেই তোদের জমি 2টো রয়েছে। অখিল মরবার কদিন আগে নিজের নামে ওই জমির কাগজ করাবার কথা আমাকে বলেছিল, কিন্তু তা তো আর হলো না। ওই অপয়াটা আর ওর মেয়েটাকে তোর নামে ওই জমি আমি লিখে দেওয়ার পর তুই ওদের ওখান থেকে বিদায় করবি। আমার মন বলছে আমার অখিলটা ওর জন্যই মরেছে, না হলে তোর দাদাটা তো জোয়ান ছেলে, কতই বা বয়স হবে বল ওর। কদিনের মধ্যে উকিল ডেকে তাই করল নির্মলা। সুশীল তার দাদার জমির কাগজ নিজের নামে করে সে কথা পূর্ণিমাকে বলে তাদের সেখান থেকে চলে যেতে বললেও পূর্ণিমা রাগে গজগজ করতে করতে চেঁচিয়ে বলল, ছে ঠাকুরপো, তোমার মনে এত লোভ! এই ছিল তোমার মনে? তোমার দাদা তোমাকে কত ভালোবাসতো। ঠাকুরপো, তুমি এই দাম দিলে? চলে যাও, এ আমার স্বামীর ভিটে। আমি আর আমার মেয়ে কোথাও যাব না এখান থেকে, কোথাও না। সেদিন পূর্ণিমার সঙ্গে চেঁচামেচি করার পর বাড়ি ফিরে এসেছিল সুশীল। স্ত্রী অনিমা তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছিল যে নির্মলা তাকে ভুল বোঝাচ্ছে, নিজের দাদার জমির প্রতি তার নজর দেওয়া ঠিক নয়। কিন্তু সুশীল স্ত্রীর কোনো কথাই শুনল না। তার মাথায় তখন লোভ জাগিয়ে বসেছে। দাদার জমি থেকে কোনো রকমে তার বৌদি আর দাদার মেয়েকে উচ্ছেদ করে ফেলতে পারলে সেই জমি সে ভালো খরিদ্দার দেখে বিক্রি করে দেবে। সে ফোন দিয়ে আঁটতে লাগলো। এরই মধ্যে পিঠে পুলির দিন ঘনিয়ে এলো। পৌষ সংক্রান্তির সকালে সুশীল বৌদি পূর্ণিমা আর তার মেয়ে ফুলির কাছে তার গত ব্যবহারের জন্য ক্ষমা চাইল, আর তারই সাথে সবকিছু ভুলে তাদের বাড়িতে গিয়ে পিঠে পুলি উৎসবে যোগদান করার জন্য অনুরোধ করল। পূর্ণিমা সরল মনের মানুষ, তাই সুশীলের সব কথা সে বিশ্বাস করল আর ভাবল হয়তো তার ঠাকুরবো শুধরে গেছে। তবে খালি হাতে তো আর নিজের লোকের বাড়িতে যাওয়া যায় না, তাই বাজার থেকে দুধ নিয়ে এলো আর বাড়িতে থাকা অবশিষ্ট চালের গুঁড়ো দিয়ে কয়েকটা চিতল পিঠে বানিয়ে একটা বাটিতে করে সে নিয়ে গেল সুশীলের বাড়িতে। ফুলি আর বিলাস একসঙ্গে পিঠে খেতে বসল। অনিমা কমপক্ষে সব রকমেরই পিঠে বানিয়েছিল একা হাতে। মালপোয়া, গোকুল পিঠে, দুধ পুলি, চিতল পিঠে থেকে পাটিসাপটা, ঝাল পিঠে, মিষ্টি পিঠে, আরও কত কি। তার মধ্যেই উঠোনে বেশ অনেকটা শুকনো গাছের ডাল আর খড় দিয়ে আগুন জ্বালিয়ে সুশীলা আর তার মা নির্মলা আগুন পোহাচ্ছিল। নির্মলা পূর্ণিমাকে ডেকে আগুনের এক পাশে বসে তাদের মতো আগুন পোহাতে বলল। পূর্ণিমাও তাই করল। নির্মলার এমন ব্যবহারে পূর্ণিমা ভাবল হয়তো তার শাশুড়ি আবার তাকে মেনে নিয়েছেন। গল্পগুজবের মাঝেই
নির্মলা একবার আর চোখে সুশীলকে চোখের ইশারা করল। তার পরক্ষণেই সুশীল আগুনের পাড় থেকে উঠে এসে রান্নাঘর থেকে একটা চায়ের কাপে কি যেন একটা মিশিয়ে নিয়ে এলো। তারপর খানিকটা জোর করেই পূর্ণিমাকে সেটা খেতে বলল। পূর্ণিমা খানিকটা কিন্তু কিন্তু করছে দেখে নির্মলাও তাকে একই কথা বলল। পূর্ণিমা সরল মন, দুজনের কথা রাখতে সে তাই করল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেমন যেন ঝিমোতে লাগলো পূর্ণিমা। টলমল শরীরে সে উঠে দাঁড়াতেই পিছন থেকে নির্মলা তাকে এক ধাক্কা মারল। টাল সামলাতে না পেরে সে সামনে জ্বলতে থাকা আগুনের মধ্যে গিয়ে পড়ল এবং সেই গনগনে আগুনের আঁচে তার গোটা শরীরটা জ্বলতে শুরু করলো। গোটা ঘটনাটা অনিমার চোখের সামনেই ঘটছিল, কিন্তু সে একটুও বাধা দিল না। রান্নাঘর থেকে এই দৃশ্য দেখে পিঠের থালা ছুঁড়ে ফেলে এক দৌড়ে কাকির পাশে এসে দাঁড়ালো ফুলি। মাকে আগুনে পুড়তে দেখে তার গলা থেকে বেরিয়ে এলো এক আমরণ চিৎকার। মাকে বাঁচাতে আগুনের দিকে এগিয়ে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎই সুশীল পিছন থেকে ফুলির হাত পা বেঁধে দিল গামছা দিয়ে। তারপর তাকে তুলে নিয়ে চলল বাড়ির পেছন দিকের পুকুরটায়। পুকুরের কাছে পৌঁছে সেই হাত পা বাঁধা অবস্থায় ফুলিকে ছুঁড়ে ফেলে দিল পুকুরের জলে। পরের দিন বেলা বাড়লে সুশীল নিজেই ফুলির মৃতদেহটাকে পুকুর থেকে তুলে আনে, আর তারপর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া তার বৌদি পূর্ণিমার শরীরটার দিকে তাকিয়ে এক মিথ্যে নাটক শুরু করে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, কি সর্বনাশ হয়ে গেল গো বৌদি, তুমি কেন আগুনে আত্মহত্যা করলে? তোমার দেখা দেখি ফুলিটাও সেই শোকে সহ্য করতে না পেরে জলে ঝাঁপ দিল গো। কি সর্বনাশটা হয়ে গেল আমাদের, কি সর্বনাশ হয়ে গেল। হঠাৎই এই সমস্ত দৃশ্যগুলো নির্মলার চোখের সামনে থেকে অস্পষ্ট হতে শুরু করল। তার কান খাড়া হয়ে গেল অন্য একটা শব্দ শুনে। কিছু একটা যেন খুলছে তার মাথার ওপরে, আর সেটারই শব্দ হচ্ছে। নির্মলা কোনো রকমে হাত পায়ে ভর করে বিছানা থেকে সরে যেতে চাইল, কিন্তু তখনই সে দেখল তার হাত দুটোকে দুদিক থেকে ধরে রয়েছে পূর্ণিমা আর ফুলির অবয়ব। খলখলে সেই হাসির সাথে তারা চেয়ে রয়েছে তারই দিকে। হঠাৎই পূর্ণিমার অবয়বটা তাকে বলল, মরতে ভয় লাগছে বুঝি? আমাকে যে ঘুমের ওষুধ খাইয়ে ধাক্কা দিয়ে দিয়েছিলেন, তখন ভয় লাগেনি পুরো বয়সে পাপ করবেন বলে? আমাকে অপয়া বলেছিলেন তাই না? এবার মর নিজে মর। এই বলে পূর্ণিমার সেই অবয়বটা একবার তার মাথার ওপরে অন্ধকারে ঝুলতে থাকা ফ্যানটার দিকে তাকালো, আর পরক্ষণেই ফ্যানটা প্রচন্ড জোরে খুলে এসে পড়ল নির্মলার মুখের ওপর। কড়াইয়ে পিঠে ভাজতে ভাজতে হঠাৎই একটা জোরালো শব্দ শুনতে পেল অনিমা। খুন্তিটা নাড়ানো থামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কিসের একটা শব্দ হলো না? গিয়ে দেখি তো, শব্দটা তো মায়ের ঘর থেকেই আসছে। কিন্তু রান্নাঘর থেকে বের হতে যেতেই হঠাৎই তার পথ আটকে দাঁড়ালো বিলাস। বলল, মা, আমাকে দুটো পিঠে দাও না, খাই, চারটে নেবো কিন্তু। অনিমা তাকে বলল, গামলা থেকে নিয়ে নে বাবা, যটা খুশি। আর শোন, ওই শব্দটা কোথায় হলো রে? কথাটা শেষ হতে না হতেই অনিমার চোখ পড়ল বিলাসের পেছন দিকে। সেখানে এখন এসে দাঁড়িয়েছে একটা বাচ্চা মেয়ের অবয়ব। ধীরে ধীরে সেই অবয়ব থেকে পরিস্ফুটিত হলো একটা চেহারা। সেই চেহারাকে চিনতে অসুবিধা হলো না অনিমার।
তৎক্ষণাৎ বিলাসের হাত শক্ত করে ধরে তার শাশুড়ির ঘরের দিকে ছুটে গেল অনিমা। ঘরের মধ্যে ঢুকে আলো জ্বালিয়ে যা দেখল তা দেখে চিৎকার করে উঠল সে। ঘরের ফ্যানটা খুলে পড়েছে তার শাশুড়ির মুখের ওপর। ফ্যানটার মাঝখানের অংশটা একেবারে থেঁতলে গেঁথে গেছে শাশুড়ির মুখের মধ্যে। এমন সময় হঠাৎ রান্নাঘরের দিক থেকে তার স্বামী সুশীলের চিৎকার শুনতে পায় অনিমা। তৎক্ষণাৎ রান্নাঘরের দিকে ছুটে যেতেই দেখতে পায় রান্নাঘরের উনুনের মধ্যে একটা কালচে নারী অবয়ব উনুন থেকে কড়াই সরিয়ে তার স্বামী সুশীলের মাথাটাকে উনুনের গনগনে আগুনের মধ্যে ঠেসে ধরে আছে। অনিমার তাকেও চিনতে খুব একটা অসুবিধা হলো না। দরজার কাছে বসে সে কাঁদতে কাঁদতে হাত জোড় করে সেই নারী অবয়বকে বলল, দিদি, দিদি তুমি ওকে ছেড়ে দাও দিদি। আমার ছোট ছেলে, আমি ওকে নিয়ে কোথায় যাব বলো? আমি জানি ও আর মা মিলে তোমাকে আজকের দিনে মেরে ফেলেছিল, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে পূর্ণিমা দিদি। আমাকে তুমি তোমার ছোট বোন ভাবতে। তুমি ছেড়ে দাও ওকে, ও তো তোমার দেওর হয় বলো। পূর্ণিমা তার কথা শুনে বলল, কেন অনিমা, তুই আমার বোন হওয়ার কোন কর্তব্যটা পালন করেছিলি? আমাকে বাঁচাতে না পারলেও আমার মেয়েটাকে তো বাঁচাতে পারতিস, কিন্তু করিসনি। ভয় পেয়েছিলি তাই না? ওকে যখন গামছায় হাত পা বেঁধে তোর স্বামী পুকুরে ফেলে দিল তখনও তুই চুপ ছিলি, কিচ্ছু করিসনি। আজও ভয় পা তুই। আর আমি তো আজ আমার দেওর কিংবা আমার শাশুড়িকে মারিনি, আমি মেরেছি আমার আর আমার মেয়ের খুনিদের। তাই তোর অনুরোধ আমি রাখতে পারবো না অনিমা। আমাকে আর ফুলিকে মেরে তোর স্বামী ওই জমি চড়া টাকায় বেচেছিল, কিন্তু আমি ওই ভিটে কাউকে থাকতে দেব না। ওই ভিটে শুধু আমার। কিন্তু তোর স্বামী আর শাশুড়ি একসাথে মিলে এই পৌষ সংক্রান্তির নেমন্তন্নের সরলতার ছলে আমাদের দুটো প্রাণ কেড়ে নিল। আমাদেরও তো কোনো দোষ ছিল না বল। এরপর আগুনে পুড়তে থাকা সুশীলের মুখটার দিকে তাকিয়ে পূর্ণিমা বলল, কি ঠাকুরপো, মরতে কেমন লাগে? ভালো লাগছে তো? সুশীলের হাত পা কাটা মাছের মতো ছটফট করতে লাগলো, তবে তার কোনো আওয়াজই শুনতে পেল না অনিমা। হঠাৎই ঘরের বাইরে উঠোনে আবারও সেই কিতকিত খেলার শব্দ শুরু হলো। বিলাস এতক্ষণ চোখের সামনে সেই দৃশ্য দেখে চুপ করেছিল, কিন্তু এবারে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। অনিমা তাকে বুকের কাছে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো শুধু। সুশীলের মাথাটা আগুনে পুড়ে ছাই হওয়ার পর পূর্ণিমা সেই অবয়ব এক এক করে তার হাত পা সবই শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে আগুনে ফেলতে লাগলো। আর এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল অনিমা। চোখের সামনে এমন নারকীয় দৃশ্য দেখে সে আর সহ্য করতে পারল না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। আবারও আজ পৌষ সংক্রান্তির রাত। অনিমাও বৃদ্ধ হয়েছে, তার চুলেও পাক ধরেছে। তবে পৌষ সংক্রান্তির নিয়ম এখনো পালন করে চলেছে সে। আজও উনুনের পাড়ে বসে সে পিঠে ভাজছে বিলাসের ছেলে রতনকে নিয়ে। রতন এতক্ষণ ধরে ঠাকুমার কোলে বসে এই ভূতের গল্পটা শুনছিল রান্নাঘরে। অনিমা তাকে বলা ভূতের গল্পটা বলা শেষ করে আবারও খুন্তি দিয়ে কড়াইতে একবার নাড়া দিতেই রতন পাশের গামলা থেকে একটা পিঠে তুলে নিয়ে কামড়ে খেতে খেতে বলল, ও ঠাকুমা, তাহলে তুমি এর জন্যই বলো
কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, তাই তো? কি হলো ঠাকুমা, বলো। কথাটা শুনে উনুনের আবছা হলদে আগুনের সামনে অনিমার চোখ দুটো ছলছল করে উঠল। চোখ মুছে সে উনুনের আগুনের দিকেই এক দৃষ্টে তাকিয়ে বলল, হ্যাঁ রে রতন, সত্যি তো তাই। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। শুনলেন আজকের গল্প দেবোত্তমদের কারো পৌষ মাস কারো সর্বনাশ। গল্প পাঠে তাপস, বিভিন্ন চরিত্রে টিম গল্পের ঠিকানা থেকে অনির্বাণ, পায়েল, সৌরভী এবং টিম বং ভুতুরে থেকে রনিত, তৃষা, সুপ্রীতি, পুষ্পা ও শুভ। আবহ নির্মাণ আমি অনির্বাণ, শব্দ সংযোজন রাজদীপ, প্রচ্ছদ রৌনক, সমগ্র পরিচালনায় তাপস। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বং ভুতুরে ইউটিউব চ্যানেলকে আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। আমাদের আজকের এই যৌথ নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের একজন সদস্য হতে পারেন। আমাদের যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। পরবর্তী আপডেটের জন্য আমাদের ফলো করতে ভুলবেন না। আমরা আবারও ফিরবো আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।